সুপ্রিয় উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, চাঁদিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বিগত ক্লাসগুলোতে ব্যাকরণের উপরে আলোচনা করছিলাম। তোমরা ইতিমধ্যে ব্যাকরণের যে 6টি বিষয়, এর মধ্যে 2-1টি ছাড়া বাকিগুলো মোটামুটি পড়া হয়ে গেছে। আমরা নির্মিতি অংশের উপরে আজকে আলোকপাত করব। নির্মিতিতে 70 নাম্বার। তোমরা জানো যে ব্যাকরণে 30 নাম্বার। এই 30 নাম্বার তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও, 30-30 তোমরা পেতে পারো। সেই সাথে যে 70 নাম্বার রয়েছে নির্মিতিতে, সেই 70 নাম্বার মধ্যে কাঙ্ক্ষিত নাম্বারটি পেতে হলে তোমাদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, কি আনসার করতে হবে, এর সম্পর্কে আমি একটি ধারণা তোমাদেরকে আজকে দেব। এসো তাহলে আমরা নির্মিতি অংশে কি কি আছে সেটি দেখে নিই। নির্মিতির নম্বর হচ্ছে 70। নির্মিতি 70 নাম্বার। ব্যাকরণের 6টি অংশ। প্রশ্নের মধ্যে ধারাবাহিকভাবে 1 নম্বরে উচ্চারণের উপরে প্রশ্ন থাকবে, 2 নাম্বার প্রমিত বাংলা বানানের নিয়ম থাকবে, 3 নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটির একটি করে অল্টারনেট থাকবে। 4 নম্বরে শব্দগঠন থেকে শব্দগঠনের উপসর্গ আছে, প্রকৃতি প্রত্যয় আছে, সমাস আছে। এই 3টা থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে। শব্দগঠনের পরে আছে বাক্যতত্ত্ব 5 নম্বরে, বাক্যতত্ত্ব 6 নম্বরে থাকবে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তোমরা 7 নম্বরে নির্মিতি অংশের মধ্যে চলে আসবে, অর্থাৎ 6 নাম্বার পর্যন্ত ব্যাকরণ, 7 নম্বরে চলে আসবে নির্মিতি। 7 নম্বরে প্রথমে আছে পারিভাষিক শব্দ। তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আছো, তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদেরকে পারিভাষিক শব্দ পড়ানো হয়েছিল। তারপরে আমরা আজকে আবার একটু ধারণা দিচ্ছি। পারিভাষিক শব্দটি এসেছে পরিভাষা শব্দ থেকে, ইংরেজি টার্মিনোলজি। ইংরেজি শব্দ টার্মিনোলজি শব্দ থেকে হচ্ছে পরিভাষা বা পারিভাষিক শব্দ এসেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পারিভাষিক শব্দের একটি এক্সাম্পল বলেছেন যে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি যে শব্দগুলো আছে তার ভাবানুবাদমূলক যে প্রতিশব্দ, সেগুলোকে বলে পারিভাষিক শব্দ। তো এই পারিভাষিক শব্দগুলো তোমাদেরকে প্রশ্নের মধ্যে 12টি দেয়া থাকবে। এই 12টি শব্দ মধ্যে তুমি যে কোনো 10টি আনসার করবে, নাম্বার থাকবে তোমাদের, সেই জন্যে 10 নাম্বার পারিভাষিক শব্দে থাকবে, 10 নাম্বার। এখানে বোর্ডে দেখা যাচ্ছে কিনা, তোমরা বাংলা ভাষায় প্রচলিত বিদেশি ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই পারিভাষিক শব্দের অথবায় থাকবে তোমাদের, এটা থাকবে 7 ক, আর অথবা দিয়ে ক্ষয়ের মধ্যে থাকবে অনুবাদ। অনুবাদের জন্য তোমাদেরকে ছোট্ট একটি অনুচ্ছেদ, ইংরেজি অনুচ্ছেদ দেয়া থাকবে, 3-4 লাইন বা 4-5 লাইনও হতে পারে।
এই অনুচ্ছেদটির তুমি অনুবাদ করবে বাংলায়, সেই অনুবাদ থাকবে অথবাতে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যেটি করে সেটি হচ্ছে পারিভাষিক শব্দ 12টি থাকে, এর মধ্যে 10টি আনসার করলে 10 নাম্বার সহজেই পাওয়া যায়। এবং পারিভাষিক শব্দগুলো যদি তোমরা চর্চা করো, যেমন ধরো বিগত 5 বছরে আমাদের হচ্ছে 8টা বোর্ড, 8টা বোর্ডের 5টা, প্রতি বছর 8টি প্রশ্ন, আর হচ্ছে 5টা 40টি প্রশ্ন সলিউশন করলে তোমরা যেই পারিভাষিক শব্দগুলো পাবে এগুলো পড়লেই তোমাদের মোটামুটি কাভার হয়ে যাবে, অনেকগুলো শব্দ তোমরা পেয়ে যাবে। তো আমরা পারিভাষিক শব্দ আনসার করার চেষ্টা করব। আর যদি তোমাদের কাছে মনে হয় পারিভাষিক শব্দগুলো 12টার মধ্যে তুমি কোনোভাবেই 10টা পাচ্ছ না, সেখানে 5টি কিংবা 6টিই পাচ্ছ আর বাকিগুলো বেশ জটিল হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি যেটি করতে পারো, সেই ক্ষেত্রে যদি তোমার কাছে মনে হয় যে অনুবাদে তুমি যেটি করবে ইংরেজি যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেটা তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে, তাহলে তুমি সেটি আনসার করবে। আর না হয় পারিভাষিক শব্দই আনসার করার চেষ্টা করবে। এখানে আমরা 10-এ 10, আমি যদি পারিভাষিক শব্দ সঠিক 10টা দিই সেখানে 10-এ 10, আবার অনুবাদটাও যদি আমরা সঠিকভাবে করি এখানে তোমার 1 নাম্বারও কাটার সুযোগ নেই, 10-এ 10 আমরা পেয়ে যাব। এবারে আসো 8 নাম্বার। 8 নাম্বারের প্রত্যেকটার কিন্তু একটা করে অল্টারনেট। 8 নাম্বারে কতে তোমার অভিজ্ঞতা বর্ণনা, এটা অথবা থাকবে দিনলিপি। অভিজ্ঞতা বর্ণনা কোনো বছর থাকে অভিজ্ঞতা, যেমন ধরো তুমি তোমার কলেজের যে প্রথম দিন সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করবে, একদম প্রথম থেকে তোমার এই দিনটি শুরু হওয়ার আগে তোমার কেমন লেগেছিল, দিনটি যদি শুরু হলো কেমন করে, তুমি বিস্তারিত তোমার অভিজ্ঞতা এখানে বর্ণনা করবে, একটু বৃহৎ পরিসরে হবে লেখাটি। আর অথবা অভিজ্ঞতা না এসে দিনলিপি আসতে পারে। দিনলিপি হচ্ছে যে তুমি দিনলিপি একটু আকারে ছোট হবে, তুমি লেখার সময়ে উপরে যেমন ডায়েরি লেখা, আমরা এটারই বাংলা হচ্ছে দিনলিপি। অনেকেরই অভ্যাসটা আছে, তোমাদের মধ্যে অনেকের হয়তো থাকতে পারে যে আমি প্রতিদিন আমার ডায়েরি লিখব, রাতে শোবার আগে আমার প্রত্যহ যে ঘটনাগুলো আমার সকাল থেকে ঘটেছে সেগুলো আমি লিপিবদ্ধ করে রাখি, সেটা হচ্ছে দিনলিপি। বা অনেকে প্রতিদিন লেখে না, যে আমার যেদিন স্মরণীয় কোনো ঘটনা ঘটে সেদিন লেখে। তো এই দিনলিপিটা তুমি লিখতে পারো, যেমন ধরো এই তোমার প্রথম দিন, কলেজের প্রথম দিন, এটা অভিজ্ঞতা হিসেবে তুমি একটু বড় করে লিখবে। আর যদি সেটা আসে প্রথম দিনের অভিজ্ঞতা, তোমার কলেজে তোমার প্রথম দিনের ঘটনা নিয়ে তুমি একটি দিনলিপি তৈরি করো, তাহলে সেখানে তুমি সেটা কি করবে, তোমার হচ্ছে প্রথম দিনে যে ঘটনাগুলো তোমার ঘটেছিল সেটাকে একটা সারসংক্ষেপ করে সুন্দর ভাষায় যেটি তুমি অভিজ্ঞতা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ধরে লিখছো সেটাকে তুমি ছোট্ট করে আধা পৃষ্ঠার মধ্যে শেষ করবে, সেটা হচ্ছে দিনলিপি। এবং উপরে লেখার সময় তুমি তারিখ বার দিয়ে লেখা শুরু করবে। তো এই হয়তো অভিজ্ঞতা আর না হয় দিনলিপি আসবে। এটার আবার অথবা থাকবে, এটার অথবা ক্ষয়ে থাকবে ভাষণ থাকতে পারে, নতুবা প্রতিবেদন থাকতে পারে। ভাষণ তো তোমরা বুঝো, ভাষণ হচ্ছে যে তুমি কোথাও কোনো জায়গায় একটা বিষয়ের উপরে তুমি বক্তব্য রাখবে, সেটা হচ্ছে ভাষণ। তোমাকে যেমন বিজয় দিবসের অনুষ্ঠানে তুমি একটি প্রধান অতিথির ভাষণ প্রস্তুত করো, কিংবা তোমার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনের তুমি
সেখানে একটি ভাষণ দিতে পারো। ভাষণ প্রস্তুত করার জন্য তোমাকে বলা হতে পারে। তোমার কলেজের শিক্ষা সপ্তাহ নিয়ে একটি ভাষণ তৈরি করো। ভাষণের জন্য যেটি মূল বিষয় সেটি হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমি কোথায় ভাষণ দিচ্ছি, সেই বুঝে আমাকে সম্বোধন করতে হবে যে সম্মানিত প্রধান অতিথি। তুমি যদি প্রধান অতিথি হও, তোমাকে সেখানে প্রধান অতিথিকে সম্বোধন করতে হবে না। তোমার যদি ভাষণটাই হয়, প্রশ্নের মধ্যে যদি লেখাই থাকে প্রধান অতিথির ভাষণ তৈরি করো, সেক্ষেত্রে তুমি প্রধান অতিথিকে সম্বোধন করতে পারবে না। তুমি সেখানে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং সুধীমণ্ডলীকে সম্বোধন করে তুমি বক্তব্য শুরু করবে। এবং বক্তব্যের যে বিষয়টি, তোমাকে যেই বিষয়ের উপরে বক্তব্য রাখা হয়েছে সেটা যদি হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে, তাহলে তোমাকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কিভাবে হলো, কখন থেকে হলো, এটার উপরে তোমাকে তথ্য উপাত্ত দিয়ে তোমাকে বক্তব্য রাখতে হবে। আর তোমাকে যদি এই ভাষণের পরিবর্তে হয়তো বা প্রতিবেদন থাকতে পারে, প্রতিবেদন হলে সেক্ষেত্রে তোমার সম্বোধনের বিষয় নেই। তবে প্রতিবেদনের ক্ষেত্রে যেটি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে সংবাদপত্রের বরাবরে যদি প্রতিবেদনটি হয়, তাহলে প্রথমে তোমাকে সংবাদপত্রের সম্পাদক বরাবর একটি ছোট্ট করে চিঠি লিখতে হবে, দরখাস্তর মতো করে, যে বরাবর সম্পাদক, দৈনিক প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা, লিখে বিষয় প্রতিবেদন ছাপানো প্রসঙ্গে। তারপরে কি হবে, তারপরে লিখবে জনাব, আপনার বহুল আলোচিত পত্রিকায় আমার নির্মুক্ত প্রতিবেদনটি ছাপালে কৃতজ্ঞ থাকব বলে তারপর নিবেদক ক বা খ লিখে তোমার প্রতিবেদনটি শিরোনাম দিয়ে, যেমন এখন দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে তুমি একটা শিরোনাম তৈরি করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিকার চাই, একটা হেডলাইন দিয়ে তারপরে তোমার দ্রব্যমূল্য বৃদ্ধিটার কি এবং কেন হচ্ছে, এটার প্রভাবে আমাদের বর্তমান জনজীবন কিভাবে বিপর্যস্ত হচ্ছে, এবং এটার প্রতিরোধের জন্য যে সুপারিশসমূহ দিয়ে তোমাকে প্রতিবেদন শেষ করতে হবে। তাহলে আমরা যেই কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা বা দিনলিপি, এই দুটা থেকে যে কোনো একটা বিষয় থাকবে কয়ে, অর্থাৎ 8 নম্বরের কয়ে। এটার অথবা দিয়ে ভাষণ থাকতে পারে, না হয় প্রতিবেদন থাকতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমি ভাষণ প্রতিবেদন পড়ব না, আমি অভিজ্ঞতা বর্ণনা আর দিনলিপি পড়ব, তাহলে তোমাকে একটা বিষয় দুটাকেই ভালো করে পড়তে হবে। অভিজ্ঞতা বর্ণনা বা দিনলিপি দুইটা যদি তুমি ভালো করে রপ্ত করো, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা তো আসবেই। আর এটার অথবা দিয়ে ভাষণ এবং প্রতিবেদন। আর তুমি যদি মনে করো যে না, আমি এটা আনসার করব না, আমি ভাষণ অথবা প্রতিবেদন আনসার করব, তাহলে তোমাকে সেক্ষেত্রে পরীক্ষা, তুমি তো জানো না ভাষণ আসবে নাকি প্রতিবেদন আসবে, সেই জন্য তোমাকে ভাষণ এবং প্রতিবেদন দুটার উপরেই তোমাকে ভালো ধারণা রাখতে হবে যে আমি ভাষণ এবং প্রতিবেদন যেটাই আসুক আমি অথবাটাই আনসার করব, খটাই আনসার করব। তো আমরা আশা করব তোমরা অভিজ্ঞতা বা দিনলিপি যেটাই লিখো, তোমাদের যদি ভাষণ প্রতিবেদন দেওয়ার ইচ্ছেও না থাকে, তারপরেও ভাষণ প্রতিবেদন লেখার বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা নিয়ে নিতে হবে যে কিভাবে ভাষণ লিখতে হয় বা কিভাবে প্রতিবেদন লিখতে হয়। শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে এই 4টা বিষয়ের উপরে, অভিজ্ঞতা বর্ণনা, দিনলিপি লেখা এবং ভাষণ লেখা, প্রতিবেদন লেখা, 4টি বিষয়ের উপরে তোমাদেরকে ধারণা রাখতে হবে। তবে পরীক্ষায় যদি তুমি আনসার করো, তাহলে তুমি আনসার করবে এই 4টা বিষয় থেকে যে কোনো একটি বিষয়। সেটা হতে পারে অভিজ্ঞতা, হতে পারে দিনলিপি, হতে পারে ভাষণ, না হয় প্রতিবেদন। তাহলে তোমরা এখান থেকে যেটা সহজ মনে হয়, একটি বিষয় অভিজ্ঞতা বর্ণনা বা দিনলিপি, দুইটা থেকে যে কোনো একটা আসবে পরীক্ষায়, আর এই দুইটা থেকে যে কোনো একটা আসবে, আর এটার অথবা থাকবে এটা। বুঝাতে পেরেছি? এবার আসো 9 নাম্বার।
9 নম্বরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে, আওয়াজ করো না, বৈদ্যুতিক চিঠি, যেটি বাংলায় আমরা বলি ইমেল। ইমেল, এই বৈদ্যুতিক চিঠির অল্টারনেট, অর্থাৎ এটা আসতে পারে, অথবা খুদে বার্তা, যেটা হচ্ছে SMS। হয় তুমি ইমেল লিখবে, না হয় তুমি খুদে বার্তা লিখবে। আমরা তো এই সময়ের এই প্রজন্মের ছেলে মেয়ে, তোমাদেরকে তো আর SMS লেখা সম্পর্কে ধারণা দেওয়ার আমার মনে হচ্ছে না ওরকম প্রয়োজন আছে। তারপরেও বলছি, তুমি যদি মনে করো তুমি ইমেল লিখবে, তাহলে ইমেল লিখতে হলে ইমেলের যেই বিষয়টি, অর্থাৎ ইমেল লিখতে হলে তোমাকে তোমার ইমেল অ্যাড্রেসটা লাগবে, এবং তুমি যাকে পাঠাচ্ছ তার ইমেল অ্যাড্রেস তোমাকে লিখতে হবে। আর সেই সাথে তুমি যদি খুদে বার্তা লিখো, তাহলে সেখানেও তুমি সেন্ডার লিখতে হবে। লিখে, অর্থাৎ তোমার খুদে বার্তাটি তুমি যদি জন্মদিনের শুভেচ্ছা জানাও বা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তুমি যদি কাউকে SMS করো, সেটা বন্ধুকে, বাবাকে হতে পারে, ছোট ভাইকে হতে পারে, তাহলে সেটার মধ্যে যেন একটা সৃজনশীলতা থাকে, তোমার আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। সেইভাবেই SMS তো আর দীর্ঘ হয় না, ছোট্ট করে সেটা 1 লাইন 2 লাইনের ভিতরেই হবে, তবে সেটার মধ্যে যেন একটা স্বকীয়তা থাকে, একটা নিজস্বতা থাকে, ব্যতিক্রমী একটা বিষয় থাকে, এবং ব্যতিক্রমী অথচ সুন্দর, যেটার মধ্যে কোনো রকম অশ্লীল শব্দ থাকবে না। এটার অথবা এটা তো কয়ে থাকবে, নয়ে হয় তোমার ইমেল আসবে, ইমেল যদি না আসে তো SMS অর্থাৎ খুদে বার্তা অবশ্যই আসবে। আর তুমি যদি মনে করো যে না, ইমেল এবং খুদে বার্তা আমি কোনোটাই দিব না, তাহলে তোমাকে যেতে হবে পত্র লিখনের মধ্যে। এটার অল্টারনেট থাকবে পত্র লিখন। আর পত্র লিখনের ভিতরে তোমার কি থাকবে? ব্যক্তিগত পত্র থাকতে পারে, আবেদনপত্র, হতে পারে নিমন্ত্রণ পত্র, তারপরে হচ্ছে দাপ্তরিক। আবেদনপত্র আর দাপ্তরিক পত্র কাছাকাছি। আমরা এই নিমন্ত্রণ পত্র আর হচ্ছে সংবাদপত্রের জন্য পত্র। একটা বিষয় দেখো, ব্যক্তিগত পত্র যেগুলি তুমি তোমার বাবার কাছে লিখছো, তোমার ভাইয়ের কাছে লিখছো, তোমার বন্ধুর কাছে লিখছো, তোমার ব্যক্তিগত পত্র। আর আবেদনপত্র হচ্ছে তুমি চাকরির জন্যে, তুমি একজন বা শিক্ষক হতে চাও, তুমি প্রাথমিক স্কুলে তুমি আবেদন করবে, কিংবা তুমি উচ্চ বিদ্যালয়ে করছো, কিংবা তুমি কোনো কলেজে আবেদনপত্র লিখছো, কিংবা তুমি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে আবেদনপত্র লিখছো। আর নিমন্ত্রণপত্র হচ্ছে তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ হতে পারে, কিংবা কোনো অনুষ্ঠানে, যেমন আমাদের কলেজে রবীন্দ্র জন্মজয়ন্তী কিংবা নজরুল সুকান্ত জন্মজয়ন্তী উপলক্ষে নিমন্ত্রণপত্র। আর সংবাদপত্রের জন্যে পত্র, যে তুমি তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের মাধ্যমে পত্র লিখবে। তো এই পত্রগুলির মধ্যে তোমাকে তাহলে, ব্যক্তিগত পত্র তো সবাই কম বেশি জানো, আবেদনপত্র লেখার একটা নিয়ম জানলে তুমি সবগুলো আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার আবেদনপত্রের জন্য যে বিষয়গুলো লাগে, যে বায়োডাটা, জীবন বৃত্তান্ত, এগুলো সব আবেদনপত্রের ক্ষেত্রেই এক। তুমি বাণিজ্যিক প্রতিষ্ঠানও করলেও তোমার তথ্যগুলি একই রকম হবে, ফরম্যাটটাও লেখার একই রকম হবে। এবং তুমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরির জন্য আবেদন করো, তাহলে লেখার যে ফরম্যাট সেটা কিন্তু একই রকম হবে। আর নিমন্ত্রণপত্র, তুমি যদি একটি নিমন্ত্রণপত্র লেখার পদ্ধতি শিখে যাও, নিমন্ত্রণপত্র কীভাবে লিখবে, অনুষ্ঠান সূচিটা লিখতে হয় এক পাতাতে, আর এক পাতায় তুমি সুন্দর করে নিমন্ত্রণ পত্র লিখলে ছোট্ট করে 3-4 লাইনের ভিতরে, তাহলে আমরা নিমন্ত্রণপত্র জানলাম। আর সংবাদপত্রের জন্য হলে তোমার সম্পাদক বরাবর চিঠি লিখে তোমাকে তারপরে তোমার
বিষয়টি সেখানে উল্লেখ করতে হবে। তো আমরা আশা করছি তোমাদের এত এই যে পত্র লিখনের যে বিষয়গুলো এগুলো তোমাদের জানা অনেক জরুরি, কিন্তু পরীক্ষায় তোমাদেরকে 10 নাম্বারের জন্য এটাতেও তোমাদের এই যে এটাতেও 10, এটাতেও 10, আর এটাতেও হচ্ছে 10 নাম্বার। এই 10 নাম্বারের জন্য তুমি খুদে বার্তা 2 লাইনের মধ্যে তোমার একটা খুদে বার্তা হয়ে গেলে তোমাকে এখানে 10-এর মধ্যে কমপক্ষে 8 নাম্বার তো তোমাকে পেতেই পারো তুমি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের বৈদ্যুতিক চিঠি এবং খুদে বার্তাটাকে ভালোভাবে দেখার জন্য, সেই সাথে পত্র লিখনটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা রেখে দিতে হবে। তো আসো এবার 10 নাম্বারে। 10 নাম্বারে থাকছে সারাংশ, এটার অল্টারনেট থাকবে সারমর্ম। অর্থাৎ গদ্যে একটা অনুচ্ছেদ থাকবে 4-5 লাইনের, এটাকে পড়ে তুমি অর্থ বুঝে 2-3 লাইনের মধ্যে এটার সার অংশটা লিখতে হবে। আর কবিতা যদি দেওয়া থাকে একটা, সে কবিতার অর্থ যদি তোমাকে লিখতে বলে সেটাকে বলা হয় সারমর্ম। পদ্য দিয়ে লিখলে পদ্যটার সারমর্ম অর্থ লিখবে, সারসংক্ষেপ লিখবে, সেটা হচ্ছে সারমর্ম। আর গদ্য লিখে আর গদ্যের যে জিসটা লিখবে সেটাকে বলা হয় সারাংশ। এটার অথবা দিয়ে এটা থাকবে কয়ে, আর ক্ষয়ে অথবা দিয়ে থাকবে ভাব সম্প্রসারণ। তোমরা বিগত 5 সালের প্রশ্নগুলো 8টা বোর্ড তোমরা সলিউশন করে দেখবে যে কি কি এসেছিল, তোমরা তাহলে একটা ভালো ধারণা তোমরা পেয়ে যাবে, সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকবে। এবার আসো 11 নম্বর। 11 নম্বরে সংলাপ থাকবে। তোমরা ইংরেজিতে ডায়লগ পড়ছো, সেই সংলাপ হতে পারে পিতা পুত্র, হতে পারে 2 বন্ধুর মধ্যে, হতে পারে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, এবং সমসাময়িক বিষয়ের উপরে। তো সুতরাং তোমরা এগুলো প্র্যাকটিস করবে। সংলাপ, এটার অথবা সংলাপের অথবাতে ক্ষয়ে থাকবে খুদে গল্প। এই গল্পটা হবে একেবারে সৃজনশীল কিছু, যারা খুব ক্রিয়েটিভ ছেলে মেয়ে আছো তারা কিন্তু এই খুদে গল্প আনসার করতে পারো। যে কোনো একটা বিষয়ের উপরে তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দিবে, তোমরা সেটার উপরে তোমাদেরকে লিখতে হবে। তো আশা করছি তোমাদের সকলের জন্য সেটা হচ্ছে সংলাপ। আর যারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট আছো, যারা খুদে গল্প ধরতে পারো, যে কোনো টপিক্সের উপরে একটা ইঙ্গিত পেলে লিখতে পারো, তাদের জন্য খুদে গল্প। অর্থাৎ তোমরা সংলাপ দেখতে পারো, এটার অথবা খুদে গল্প বিকল্প তোমাদের আছে। এবার আসো 12 নাম্বার। আমাদের কিন্তু 50 নাম্বার হয়ে গেছে। সারাংশতে থাকলো 10, এই সংলাপে থাকলো 10। এবার 12 নাম্বারে প্রবন্ধ রচনা করবে, যেটা তোমরা এসএসসি লেভেলেও পরীক্ষা দিয়ে এসেছো 20 নাম্বারের জন্য। এই 20 নাম্বারের জন্য তোমাদের 5টি রচনা থাকবে, 5টি প্রবন্ধ থাকবে। এর মধ্যে থেকে তোমরা একটি আনসার করবে। বিজ্ঞান বিষয়ক থাকবে একটি, বাংলাদেশ বিষয়ও থাকবে একটি, এবং একটি হচ্ছে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, যেটি তুমি যেমন তোমার একটি জ্যোৎস্না রাত্রি, তারপরে হতে পারে একটি বর্ষণ মুখর সন্ধ্যা, তারপরে হতে পারে যে তোমার দেখা বই মেলা, এইরকম রচনা। তো তোমরা এই রচনাগুলো যারা ভালো নাম্বার পেতে চাও, রচনাতে 20-এর মধ্যে তোমরা সর্বোচ্চ 16, 17, 18 পেতে চাও, তাদেরকে একটু প্রস্তুতি নিয়ে তোমাদেরকে প্রবন্ধ রচনার উপরে প্রস্তুতি নিয়ে একটা নোট করে ফেলতে হবে, যে তথ্যগুলো সংগ্রহ করে বিজ্ঞান বিষয়ক বিশেষ করে যেগুলোতে তথ্য আছে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কিংবা ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তারপরে হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আর বাংলাদেশ বিষয়ে যেমন বাংলাদেশের পর্যটন শিল্প, তারপরে হচ্ছে
বাংলাদেশের পোশাক শিল্প, তারপরে তোমরা নারীর ক্ষমতায়ন কিংবা জাতি গঠনে নারী জাতির ভূমিকা, নারীর ভূমিকা, এগুলো নিয়ে তোমাদের যে তথ্য ওগুলো তোমাদেরকে প্রস্তুত, কিংবা ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেগুলো যে তথ্য উপাত্তগুলো তোমাদেরকে সঠিকভাবে এবং সুন্দরভাবে যে যত সমৃদ্ধ করে লিখতে পারো তা তত বেশি নাম্বার আসবে। তো এই হচ্ছে তোমাদের মোট 70 নাম্বার। আমরা যে বিষয়গুলো বলেছি, প্রথমে পারিভাষিক শব্দ তোমরা 10-এ 10 সহজেই পেতে পারো। তারপরে আমরা 8 নম্বরে যে বিষয়টি বলেছিলাম অভিজ্ঞতা বা দিনলিপি, সেখানে তোমরা সর্বোচ্চ 8 পেতে পারো, কখনো কখনো আমরা 9ও দিয়ে থাকি। তারপরে 9 নম্বরে যেটা বলেছি বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা, সেখানেও যদি তুমি 8 পাও, 10 আর 16 26 নাম্বার, 10 নম্বরের সারাংশ 8 নাম্বার, 26 8 24 নাম্বার। তারপরে হচ্ছে সংলাপে 10-এ 8 পেতে পারো, প্রবন্ধে 20-এর মধ্যে 16 পেতে পারো। তাহলে আমরা 70-এর মধ্যে 56 পাওয়াটা অনেকটাই সহজ, যদি তোমরা এইভাবে ভালোভাবে যদি তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, একটু পরিশ্রম করো, তাহলে দেখবে 70-এর মধ্যে তোমাদের কাঙ্ক্ষিত মার্কস পাওয়া খুবই সহজ হয়ে দাঁড়াবে। আর ব্যাকরণটা আমরা তো আলোচনা করছি, তোমাদের এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবে যে কোন বিষয়ের উপর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেই বিষয়ের উপরে একটু বেশি করে জোর দেব। তো তোমরা ভালো থাকো। আর এই নির্মিতি অংশ নিয়ে আজকে যে আমরা আলোচনা করলাম, সেই নির্মিতি অংশের উপরে তোমরা অনুশীলন করতে থাকো, এবং আমরা আশা করছি তোমরা এই ডিসেম্বরের মধ্যে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে আছো তারা তোমরা নিজেদেরকে প্রস্তুত করে ফেলবে পরীক্ষার জন্যে। আর যারা একাদশ শ্রেণীতে আছো তারা আজকে নির্মিতি নিয়ে একটা মোটামুটি ধারণা পেলে তোমরা সেইভাবে বইপত্র সংগ্রহ করে, যারা বইপত্র এখনও সংগ্রহ করোনি সেকেন্ড পেপার, বইপত্র সংগ্রহ করে তোমরা একটু একটু করে পড়া শুরু করে দাও। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।